শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। পংক্তিটি বাংলা সাহিত্যের মধ্যযুগীয় বিখ্যাত কবি চণ্ডীদাসের লেখা। কবির মর্মস্পর্শী এই বাণীটি আমাদের চিন্তা মননে শত শত বছর থেকে প্রবাহিত। বন্ধুরা, আমাদের অতিথি পরায়ণতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা, বিশ্বাস, সহযোগিতা ও সহনশীলতার ইতিহাস হাজার বছরের। প্রতিটি ধর্মের মানুষ সমমর্যাদা ও নির্ভরতায় এই বাংলায় যুগের পর যুগ বসবাস করে আসছে। বাংলার প্রতিটি মানুষ অসাম্প্রদায়িক নীতিতে বিশ্বাসী। শ্রোতাবৃন্দ, সব ধর্মেরই মূল কথা হল মানুষকে ভালোবাসা এবং বিপদ আপদে সাধ্যমতো সাহায্য সহযোগিতা করা। পৃথিবীতে আজ পর্যন্ত যত ধর্ম এসেছে, সব ধর্মেই পারিবারিক ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখার কথা বলা হয়েছে। মানুষে মানুষের সম্পর্ক উন্নয়নের কথা, হিংসা বিদ্বেষ ভুলে সমাজে শান্তি ও মানবিক সম্পর্ক প্রতিষ্ঠার কথা। সুপ্রশ্রোতা বন্ধুরা, সম্পর্কের হাত ধরেই এই পৃথিবী প্রতিদিন একটু একটু করে বদলাচ্ছে। এই বদলানোতেই আমরা আশাবাদী। তবে এই বদলকে অবশ্যই কল্যাণমুখী করতে হবে, মানবিক করতে হবে। অন্যকে কষ্ট দিয়ে, মৃত্যু যন্ত্রণার ভিতর ঠেলে দিয়ে পৃথিবীকে বদলানো যায় না। কারণ মানুষই মানুষের ভরসার জায়গা। মানুষই মানুষের সুখ দুঃখের একমাত্র আশ্রয়স্থল। সহানুভূতি ও মানবিকতা সমাজের সর্বশ্রেষ্ঠ সম্পদ। মানবিকতাই একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে পরিণত করে। বন্ধুরা, প্রাত্যহিক আমরা যে জীবনযাপন করি, সেখানে একজন ব্যক্তির জীবন আচরণে যা অপরিহার্য তা হল মানবিকতা। স্বার্থপরতা কখনোই একটি জাতিকে কল্যাণ এনে দিতে পারে না। অস্থির মানসিকতার এই আমরা ভোগবাদী জীবন চর্চায় ক্রমশ অভ্যস্ত হয়ে উঠছি। মানবিক না হয়ে আমরা হয়ে যাচ্ছি স্বার্থপর লোভী। আমাদের অসীম চাহিদা মেটাতে গিয়ে পৃথিবী এখন ভারসাম্যহীন। সমাজ থেকে বিবেক ও ভালোবাসা হারিয়ে তৈরি হচ্ছে ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র, সৃষ্টি হচ্ছে গৃহযুদ্ধ, ঘটছে সাম্প্রদায়িক দাঙ্গা ও বিশ্বযুদ্ধের মতো বড় বড় মরণঘাতী ঘটনা। এতে প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ। মানুষের আর্তচিৎকারে ভেঙে পড়ছে আকাশ। গোটা পৃথিবীটা যেন ছেয়ে যাচ্ছে অন্ধকারে। পৃথিবী হারিয়ে ফেলছে তার সৌন্দর্যের ঐশ্বর্য। মানুষের বসবাসের জন্য এই পৃথিবী যেন দিন দিন হয়ে পড়ছে অচল। শ্রোতাবিন্দু, আজকাল ঘরে ঘরে দেখা যায় বৃদ্ধ বাবা মায়েদের অসহায় অবস্থা। যে বাবা মা নিজের সমস্তটা দিয়ে তার সন্তানদের মানুষ করেন, সেই সন্তানের ঘরেই বাবা মায়ের জায়গা হয় না। তাদের ঠিকানা হয় কোনো বৃদ্ধাশ্রম অথবা অনাথ আশ্রমে। এসবই মানবিক চেতনাবোধের অভাব। বর্তমান পৃথিবী এখন একটি মানবিক সমাজ ব্যবস্থা প্রত্যাশা করছে। এই মানবিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হলে আমাদের সবাইকে আজ লোভ পরিহার করতে হবে। তাই আসুন আত্মকেন্দ্রিক মনোভাব পরিহার করি, সকলের জন্য নিজেকে নিয়োজিত করি। আমরা মানবিক মানুষ চাই, যারা সমাজকে আলোকিত করবেন, মানুষের কল্যাণে সেই মানুষের ব্রতী হবেন। পরিশেষে রবীন্দ্রনাথের ভাষায় আবারও বলতে চাই, যাহা কিছু হেরি চোখে কিছু তুচ্ছ নয়, সকলে দুর্লভ বলে আজই মনে হয়। দুর্লভ এ ধরনীর লেশতম স্থান, দুর্লভ এ জগতের ব্যর্থতম প্রাণ। পৃথিবীতে সবাই সুখে থাকুক, নির্বিঘ্ন হোক আমাদের সবার জীবন, জয় হোক মানবিকতার। এই শুভ প্রত্যাশায় শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা দুজন, আমি লালটু হোসাইন এবং আমি চমচমি দেওয়ান। শ্রোতাবন্ধুরা, চলুন দেখে আসি সূচির পাতায় আজ রবিবার দর্পণ আয়োজনে কি কি থাকছে আপনাদের জন্য। ঐতিহাসিক ঘটনার উল্লেখযোগ্য কিছু অংশ নিয়ে শুরুতেই সাজানো হয়েছে এই দিনে পর্ব। এরপর আরও শুনবেন সংগ্রামের প্রতিচ্ছবি, কৃষ্টিকথার উন্মোচন এবং সবশেষ পরিবেশনা আমাদের গান পর্ব। এসব মিলিয়ে সাজানো হয়েছে আজকের দর্পণ আয়োজন। হ্যাঁ বন্ধুরা, শুরুতেই দিনপঞ্জি ভিত্তিক ঘটনার তথ্য নিয়ে এই দিনে পর্ব। অতীতের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনার বিন্যাস এই দিনে, অর্থাৎ আজ 6ই অক্টোবর এই দিনে।
প্রিয় শ্রোতা, প্রথমে জানিয়ে দিচ্ছি উল্লেখযোগ্য কিছু ঘটনার কথা। 1702 সালের আজকের অর্থাৎ 6 অক্টোবর আজকের দিনে ফোর্ট উইলিয়াম দুর্গে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন হয়। ক্যাপ্টেন কুক নিউজিল্যান্ডে পদার্পণ করেন 1769 সালের এই দিনে অর্থাৎ 6 অক্টোবর। 1928 সালের এই দিনে চিয়াং কাই শেক চীনের রাষ্ট্রপতি হন। বন্ধুরা, জানিয়ে দিলাম অতীতের গুরুত্বপূর্ণ কিছু ঘটনার কথা। এবার বিশিষ্টজনদের জন্মদিনের কথা জানিয়ে দিতে চাই আপনাদের। শ্রোতা বন্ধুরা, ব্রিটিশ কবি লর্ড আলফ্রেড টেনিসন জন্মগ্রহণ করেন 1892 সালের আজকের এই দিনে। মেঘনাদ সাহা তিনি ছিলেন বাঙালি পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। 1893 সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। 1903 সালের আজকের এই দিনে আর্নেস্ট টমাস সিন্টন ওয়ালটন জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ পদার্থবিদ ও অধ্যাপক। টনি গ্রেক তিনি ছিলেন ইংরেজ স্টেট ক্রিকেটার ও ক্রিকেট ধারাভাষ্যকার। 1946 সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই আপনাদের জন্য। আজ আপনাদের যাদের জন্মদিন, দর্পণ পরিবারের পক্ষ থেকে জানবেন জন্মদিনের অফুরান শুভেচ্ছা, শুভ জন্মদিন। বন্ধুরা, এবার মৃত্যুদিনের কথা জানাবো। বরেণ্য ব্যক্তিদের মধ্যে যারা আজকের দিনে অর্থাৎ 6 অক্টোবর এই পৃথিবী থেকে চলে গেছেন পৃথিবীর মায়া ছেড়ে, তাদের কথাই এখন বলতে চাইছি। বন্ধুরা, 1951 সালের এই দিনে অট্রো ফ্রিটজ মেয়ারহফ মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত আমেরিকান চিকিৎসক ও বায়োকেমিস্ট। টড ব্রাউনিং তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার। 1962 সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। 1981 সালের 6 অক্টোবর আজকের দিনে জীবন অবসান হয় মোহাম্মদ আনোয়ার আল সাদাতের। তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী মিশরীয় রাজনীতিবিদ ও মিশরের 3য় প্রেসিডেন্ট। বন্ধুরা, আজ যারা পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন আজকের দিনে, তাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা। শ্রোতা বন্ধুরা, সকল অসম্ভবের দেয়াল ভেঙে এগিয়ে চলায় আমাদের নিয়তি। তবে এর পেছনে লুকিয়ে আছে অনেক ঘাম ছড়ানো ইতিহাস আর ত্যাগের কথা। শুনবেন সংগ্রামের প্রতিচ্ছবি পর্ব। এ পর্বে কামাল মিনার গ্রন্থনা উপস্থাপনায় শুনবেন সফল ব্যক্তিবর্গের সাফল্যের ইতিকথা। সুপ্রিয় শ্রোতা, সংগ্রামের প্রতিচ্ছবি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা একজন সংগ্রামী মানুষের সাথে কথা বলবো। সুপ্রিয় শ্রোতা, আজকের অতিথি আরিফা আক্তার প্রেমার কাছে চলে যাচ্ছি। তার নিজের মুখে তার পরিচয় এবং তার শিক্ষা জীবনের শুরুটা কীভাবে হয়েছিল সেটা জানার জন্য। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি আরিফা আক্তার প্রেমা, নারায়ণগঞ্জের ফতুল্লায় আমার বাসা। আমি শিক্ষা জীবন সেখানেই শুরু করি। এরপর থেকে অনেক কষ্ট চড়াই উতরাই পার হয়ে আমি আমার এসএসসি পরীক্ষা দিই। এসএসসি শেষ করার পর এইচএসসি করার পর আমি তখন থেকেই কিছু না কিছু করার চেষ্টা করতাম, বিশেষ করে টিউশনি এগুলো আমি করতাম। এরপরে আমি আমার বিএসসি ডিগ্রি কমপ্লিট করি। পড়াশোনাটা আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে করেছি। বিএসসি কমপ্লিট করার পরে আমি জগন্নাথ থেকে এমএসসি করেছি। এর মাঝামাঝি সময় থেকেই আমি ছোটোখাটো কাজ করতাম। একটা টেক্সটাইল স্পিনিং মিলে কাজ করেছি কিছুদিন। এরপরে টিউশনি, একটা স্কুলে, ছোটোখাটো স্কুলে একটা টিচার ছিলাম। এমএসসি শেষ করেই আপনি যখন কর্মসংস্থানের জন্য চাকরির পিছনে ছোটা শুরু করলেন, তখনকার একটু অভিজ্ঞতা বলেন। না, আমি আসলে চাকরির পিছনে ওইভাবে ছুটিনি। আমি ট্রাই করছিলাম ব্যতিক্রমী কিছু করা যায় কি না। আমি আইএলটিএস করেছি, আমি পাশাপাশি অন্যান্য কিছু ডিগ্রি নিয়েছি, এইগুলো করেছি এবং চেষ্টা করতাম জবের জন্য। অনেকগুলো সরকারি চাকরিতে ইন্টারভিউ দিয়েছি। প্রাইমারি স্কুলে আমার 3বার ভাইবা হয়েছে, তারপর আমার জব হয়নি। তারপর আমি কোনোভাবে একটা প্রাইভেট ফার্মে জব পেয়ে যাই এবং ওখানে কন্টিনিউয়াস করতে থাকি। মাঝখানে আবার চেঞ্জ করেছি, আর একটা কোম্পানিতে আমি প্রমোটেড হয়েছি। আলহামদুলিল্লাহ, বেশ ভালোভাবেই চলছে। চাকরি জীবন যখন চলছে তখনই আমার পারিবারিকভাবেই বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমার
1 বছরের মাথায় আমার বাচ্চা হয়, আমার মেয়ে বাচ্চা। যখন বিয়ে করেছেন তার আগে আপনি চাকরিতে ঢুকেছেন? হ্যাঁ, আমি বিয়ে করার আগেই চাকরিতে ঢুকেছিলাম। আমি সংসারের বড় সন্তান হিসাবে আমার দায়িত্ব কিছু ছিলই, সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করেছি। আপনার সন্তান হলো, তারপর আপনি চাকরি চালিয়ে গেছেন? হ্যাঁ, বিয়ের পরে সন্তান যখন আসলো তখন আমি আমার চাকরি চালিয়ে গেলাম। মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল, কিন্তু সেই গ্যাপের মধ্যে আমার সাংসারিক জীবনে কিছুটা সমস্যা দেখাতে এই সমস্যার কারণে আমি আবার পরবর্তীতে চাকরিতে জয়েন করি এবং আমার বাচ্চা এখন ক্লাস 6-এ পড়ে, আলহামদুলিল্লাহ পড়াশোনায়ও বেশ ভালো করছে। আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা আছে যে পড়াশোনা শেষ করি তারপর চাকরির জন্য চেষ্টা করব। কি পরামর্শ দিবেন, যে পড়াশোনা শেষ করে চাকরি খুঁজবে, না পড়াশোনার মধ্যে হাতের কোনো কাজ শিখবে, কোনো টেকনিক্যাল কোনো কাজ শিখবে যেন নিজে স্বাবলম্বী হতে পারে? পড়াশোনার পাশাপাশি আমি বলবো কাজ করার জন্য, কারণ তখন হলে হবে তাদের অভিজ্ঞতা বাড়বে, তারপর তারা সমাজে যে কোনো একটা সেক্টরে চলে যেতে পারবে। কিন্তু পড়াশোনা শেষ করতে হলে হয় কি, তাদের সেই সময়টা থাকে না, কাজ শেখার প্রতি আগ্রহ থাকে না, তারা মনে করে যে এই বুঝি চাকরি পেয়ে যাবে, কিন্তু কথাটা সঠিক না। এই জন্য পড়াশোনার মাঝামাঝি সময় থেকেই তাদের কিছু না কিছু কাজ করতে হবে, টেকনিক্যাল কিছু শিখতে হবে, আর অন্যান্য বিষয় যেগুলো আছে তারা যেটা ভালো মনে করে সেটা তারা শুরু করবে, এবং শুরু করে করে পড়াশোনা শেষ হতে হতে তাদের এক্সপিরিয়েন্স বেড়ে যাবে এবং তারা পরবর্তী পর্যায়ে অনেক ভালো পজিশনে যেতে পারবে। ধন্যবাদ নতুন প্রজন্মের জন্য সুন্দর একটা পরামর্শের জন্য। সুপ্রিয় শ্রোতা, আপনারা আজকের অতিথি আরিফা আক্তার প্রেমার মুখে শুনলেন যে কিভাবে সংগ্রাম করে করে আজ তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এই পর্ব শেষ করছি। সংগ্রামী জীবন থেকে একটু অন্যদিকে এবার চোখ ফেরাতে চাই। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা স্মৃতিময় আখ্যান, যেখানে রয়েছে এদেশের কৃষ্টি, সভ্যতা ও সংস্কৃতির চিহ্ন। কৃষ্টি কথা পর্বে এখন শুনবেন বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা ও উল্লেখযোগ্য স্থান নিয়ে নিবন্ধ। চাঁপাইনবাবগঞ্জ নিয়ে লিখেছেন ড মারুফ নওয়াজ, পড়ে শোনাচ্ছেন খায়রুন নাহার মিল্কি। চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা। সুজলা সুফলা শস্য শ্যামলা এই জেলায় রয়েছে অসংখ্য আমের বাগান, তাই এই জেলাকে আমের রাজধানী হিসেবে আখ্যায়িত করা হয়। বাংলাদেশের সর্বপশ্চিমের থানা শিবগঞ্জের সোনা মসজিদে রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ স্থলবন্দর। এই জেলার উত্তর পশ্চিম ও দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ এবং পূর্বে রাজশাহী ও নওগাঁ জেলা অবস্থিত। এই জেলার মধ্য দিয়ে মহানন্দা নদী প্রবাহিত। এই জেলার নামের একটি দীর্ঘ ও আকর্ষণীয় ইতিহাস রয়েছে। জেলাটি মূলত প্রাচীন গৌড় রাজধানীর অংশ ছিল এবং বলা হয় যে মহানন্দা নদীর তীরবর্তী অবস্থানের কারণে এই অঞ্চলটির কৌশলগত এবং বাণিজ্যিক গুরুত্ব ছিল। এর গুরুত্বের কারণে আলীবর্দী খাঁ নবাবগঞ্জ শহর প্রতিষ্ঠা করেন, যা কালক্রমে নবাবগঞ্জ নামে পরিচিত। 1947 সাল পর্যন্ত নবাবগঞ্জ ভারতের মালদা জেলার অধীনে একটি থানা ছিল। উত্তরবঙ্গের প্রবেশদ্বার মালদা একসময় গৌরবঙ্গের রাজধানী ছিল। দিয়ারা এবং বরেন্দ্র হিসেবে নামকরণ করা হয়েছিল। 1947 সালের 12 থেকে 15 আগস্টের মধ্যে মালদা জেলাটি ভারত বা পাকিস্তানের অংশ হবে কিনা তাও অজানা ছিল, কারণ র্যাডক্লিফ লাইনের ঘোষণা এই বিন্দুটিকে স্পষ্ট করেনি। এই কয়েকদিন মালদা জেলাটি পূর্ব পাকিস্তানের ম্যাজিস্ট্রেটের অধীনে ছিল। পরবর্তীতে র্যাডক্লিফ 17 আগস্ট 1947 সালে মালদা জেলার সিংহভাগ পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করে এবং 5টি থানা নিয়ে নবাবগঞ্জ মহকুমাকে রাজশাহী জেলার অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারি করে। ঐতিহাসিক ও ভৌগোলিকবিদগণ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর এবং পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদের কিছু অংশ এবং দার্জিলিং ও কোচবিহার সহ গঠিত সমগ্র অঞ্চলকে বরেন্দ্র এলাকা হিসেবে বর্ণনা করেছেন। এই এলাকাকে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন অঞ্চল বলে মনে হয়, কারণ এই বরেন্দ্র অঞ্চলেই সবচেয়ে প্রাচীন পুরাকীর্তি ও প্রত্নতন্ত্রের
নবাবগঞ্জের সন্ধান পাওয়া গেছে। বরেন্দ্রভূমির ইতিহাসের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের ইতিহাস জড়িত আছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় বর্তমানে আমরা যে গ্রামীণ ও শহুরে জনপদ কাঠামো দেখতে পাই তার সিংহভাগই ব্রিটিশ যুগে তৈরি। 1903 সালে 12 জন ওয়ার্ড কমিশনারের সমন্বয়ে নবাবগঞ্জ মিউনিসিপ্যালিটি গঠিত হয়। 1947 সালে ভারত বিভাগের সময় র্যাডক্লিফ রোয়েদাদ অনুসারে নবাবগঞ্জ এবং তার পার্শ্ববর্তী শিবগঞ্জ, নাচর, ভোলাহাট ও গোমস্তপুর থানাকে মালদহ থেকে বিচ্ছিন্ন করে পূর্ব পাকিস্তানের রাজশাহী জেলার অন্তর্ভুক্ত করা হয়। থানাগুলোকে উপজেলা এবং মহকুমাকে জেলায় রূপান্তরিত করেন 1982 সালে। এই পদক্ষেপের কারণে নবাবগঞ্জের 5টি থানা শিবগঞ্জ, নাচল, ভোলাহাট, গোমস্তপুর ও নবাবগঞ্জ সদর উপজেলায় উন্নীত হয়। 1984 সালের 1 মার্চ নবাবগঞ্জ মহকুমাকে আনুষ্ঠানিকভাবে জেলা ঘোষণা করা হয়। 2001 সালের 1 আগস্ট সরকারিভাবে নবাবগঞ্জ জেলার নাম পরিবর্তন করে চাঁপাইনবাবগঞ্জ রাখা হয়। দেশের অর্থনৈতিক উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করে চলছে। চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী হিসেবে সুপরিচিত হলেও অনেক শিল্প রয়েছে যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। জেলার মানুষের কর্মসংস্থান সৃষ্টিতেও মাইলফলক হিসেবেও কাজ করছে বিশেষ করে আম প্রক্রিয়াজাত শিল্প, লাক্ষা শিল্প, মৃৎশিল্প, কাঁসা পিতল শিল্প, বাঁশ বেত শিল্প, রেশমি শিল্পই প্রধান। গম্ভীরা চাঁপাইনবাবগঞ্জের জনপ্রিয় লোকসঙ্গীত। নানা নাতির কথোপকথন এবং সঙ্গীতের মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি সমালোচনা করা এই গানের বৈশিষ্ট্য। আলোকাপ এক ধরনের হাস্যরসাত্মক লোকসঙ্গীত। আলোকাপে নারী চরিত্রে সাধারণত ছেলেরা রূপদান করে থাকে, তাদের ছোকরা বলা হয়ে থাকে। সারা রাত ধরে আলোকাপ অনুষ্ঠিত হয়। বর্তমানে আলোকাপের চর্চা অনেকটাই কমে গেছে। চাঁপাইনবাবগঞ্জে মেয়েলি গীতগুলো সহমহিমায় সমুজ্জ্বল। হিন্দু মুসলিম নির্বিশেষে বিয়েবাড়িতে গীত পরিবেশন এ এলাকায় একটি অপরিহার্য বিষয়। পান, চিনি, মেহেন্দিপাত, গায়ে হলুদ, থুবড়া খাওয়া, স্নান, বৌভাত ইত্যাদি প্রধান মেয়েলি গীত পরিবেশিত হয়ে থাকে। চিত্রশিল্পী রফিকুন নবী, প্রফেসর মনিরুজ্জামান মিয়া, প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ, আলোকচিত্রশিল্পী মঞ্জুর আলম বেগ, বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান শেলী, নাট্যকার মমতাজ উদ্দিন আহমেদ প্রমুখ। রাজশাহী বিভাগের এই জেলাটি বাংলাদেশের একটি প্রাচীন জনপদের ইতিহাসের সাক্ষী হিসেবে আজও মহিরুহ হয়ে চিরভাস্বর হয়ে আছে। প্রিয় বন্ধুরা, শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে একটু হাসাতে চাই আপনাদের, বলুন তো। হ্যাঁ বন্ধুরা, আসলে হাসি আমাদের শরীরকে যেমন সুস্থ রাখে তেমনি মস্তিষ্ককে রাখে সুস্থ। তাই তো হাসির প্রয়োজন রয়েছে আমাদের সবারই। শোনাবো এবার রম্যক্ষণ পর্ব। হ্যাঁ বন্ধুরা, শুনবেন মজার মজার কৌতুক নিয়ে। আর কিছু কথা কৌতুক সংগ্রহ, সংকলন ও উপস্থাপন করেছেন ফারজানা সাকির শশী। ন্যাকামো কারো কাছে ভালো লাগে না। মাঝে মাঝে ন্যাকামি করতে গিয়ে নিজেরাই বিপদে পড়ি। এই ন্যাকামি আমরা মেয়েরাই একটু বেশি করি, কিন্তু এই ন্যাকামি পাখির মধ্যেও আছে। সেটা আমি বলছি। 10টা পাখি গাছে বসেছিল। একটা শিকারি এসে গুলি করলো। 9টা পাখি উড়ে গেল, একটা পাখি উড়লো না। বলেন তো কেন? কারণ পাখিটা ছিল মেয়ে পাখি, ন্যাকামো একটু বেশি ছিল। সে বলল, না আমি উড়বো না, আমি উড়বো না। যেমন রোগী তেমন ডাক্তারের পরামর্শ। ডাক্তারের চেম্বারে ছুটে এলেন এক রোগী। এসে বলেন, প্লিজ ডাক্তার সাহেব, আমারে বাঁচান। যখন জেগে থাকি তখন মনে হয় আমারে পাশে জিরাফ বসে আছে। কখনো শিম্পাঞ্জি খাওয়ার সময় ভাগ বসাইতে চাই। তাছাড়া হাতি, গন্ডার, হরিণ তো আছেই। আমি কি করব বলুন ডাক্তার সাহেব? আপনি মোটেই চিন্তিত হবেন না। শিগগিরই বাড়িতে একটা খাঁচা কিনে খাঁচায় ঢুকে পড়ুন। মানসিক রোগীর ডাক্তার কথা বলছেন মানসিক রোগীর সাথে। ডাক্তার রোগীকে বলছেন, আপনি নাকি ঘুমানোর আগে খুব জোরে বাঁশি বাজান।
না বাজে উপায় নেই। ডাক্তার সাহেব, এই বাঁশির শব্দ শুনেই তো গন্ডারগুলো ভয় পেয়ে আর আমাকে আক্রমণ করতে আসে না। কিন্তু আশেপাশে 100 মাইলের মধ্যেও তো কোনো গন্ডার নেই। ছিল ডাক্তার সাহেব, আমার বাঁশির শব্দ শুনেই তো সব পালাইছে। আমরা জানি যৌতুক নেওয়া ও দেওয়া দুটি সামাজিক অপরাধ। মন্টু একদিন দুপুরে বসে আছে, হঠাৎ একটা মশা সে মন্টুকে কামড় দিল। মন্টু রেগে গিয়ে বলল, এখন দিনের বেলাও কামড়াইতে হবে? কি করবো সাহেব, গরিব মশা আমি, বাবা মা হাসপাতালে ভর্তি, ঘরে বিয়ের উপযুক্ত বই নাছে। সেই দিন তার বিয়ে ঠিক হইল, ছেলে পক্ষ 1 লিটার রক্ত যৌতুক দাবি করছে, তাই ওভারটাইম করতেছি। তো সেদিন এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, কিরে আজ না তোর বিয়ে? আর বলিস না, বিয়েটা তো ভাঙা গেছে। তো কেন, কি জন্য ভাঙলো? মশা মারছিলাম। মশা মারলে বুঝি বিয়ে ভেঙে যায়? হ্যাঁ, কারণ মশাটা বসছিল আমার শ্বশুরের গালে। বল্টুর সাথে কথাই পারা যায় না, এমনকি ক্লাস টিচারও পারে না। তো বল্টু সবসময় ক্লাসে দেরি করে আসে। একদিন রেগে গিয়ে ক্লাস টিচার বললেন, কিরে বল্টু, আসতে দেরি করলি কি জন্য? সবাই সময় মতো দল বেঁধে ক্লাসে ঢুকে, আর তুই সবসময় 10 মিনিট দেরি করে ঢুকস। স্যার, ছাগল সবসময় দল বেঁধেই ঘোরে, আর সিংহ একা একাই ঘোরে। ক্লাসে আরেকদিন সে বল্টুকে টিচার বলল, বল্টু বল, উদ্ভিদ কাহাকে বলে? যা মাটি ফুঁড়ে উপরের দিকে উঠে তাহাকেই উদ্ভিদ বলে। ভেরি গুড, উদাহরণ দে। যেমন স্যার, কেঁচো। আমি মামাকে বললাম, মামা, আমি ময়না পাখি পুষতে চাই। ময়না পাখি খুব শিকারী হয়, কথা বলতে পারে। আরে না না, এর থেকে কুকুর পুষ, কুকুর খুব শিকারী হয়। তোর বাসায় একটা কুকুর থাকলে তোর বাসা থেকে জীবনে কোনো জিনিস চুরি হইবে না। মামা, তোমার এরকম কুকুর আছে নাকি? এই আসিল, কুকুরটাই চুরি হয়ে গেছে। এক মানসিক হাসপাতালে সব পাগল কান্না করছিল, কিন্তু একটা পাগল চুপচাপ চোখ বন্ধ করে শুয়েছিল। ডাক্তার এসে সেই পাগলটাকে বলল, সবাই কান্না করছে আর এইভাবে তুমি চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছো কেন? এবার এই পাগলটি বলল, আরে বেকুব ডাক্তার, আমি তো মইরা গেছি, আর সব পাগলগুলা কান্না করতেছে আমার জন্য। ঘটক ও ছেলের বাবার মধ্যে কথা হচ্ছে। তো ঘটক ছেলের বাবাকে বলল, জানেন, আপনার ছেলের জন্য না একটা মিষ্টি মেয়ে পেয়েছি। কি বলেন, মিষ্টি মেয়ে? তাহলে তো ওই মিষ্টি মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেওয়া যাবে না। কেন কেন? আমার ছেলের ডায়াবেটিক্স আছে, তো মিষ্টি বনিলে তো ডায়াবেটিক্স আরো বেড়ে যাবে। একদিন শিক্ষক ক্লাসে সবার উদ্দেশ্যে বলল, তোমরা প্রতিদিন নিয়মিত খেলাধুলা করবে, এতে শরীর ও মন দুটোই সতেজ থাকবে। তো মন্টু হাত তুলে বলল, স্যার স্যার, আমি প্রতিদিন ক্রিকেট, ফুটবল এবং টেনিস খেলি। গুড বয়, তা তুমি প্রতিদিন কয় ঘন্টা করে খেলো? স্যার, মোবাইলের চার্জ শেষ না হওয়া পর্যন্ত খেলি। নবদম্পতির বাচ্চা হয়েছে, ফুটফুটে নিখুঁত বাচ্চা, কিন্তু একটাই দোষ, বাচ্চা কোনো কথা বলে না। 12 বছর পর খাওয়ার টেবিলে বাচ্চা প্রথম কথা বলল, আমাকে একটু চিনি দাও তো। মা বাবা তো অবাক, কি ব্যাপার? 12 বছর ধরে যে বাচ্চা কথা বলে না, আজকে হঠাৎ করে কথা বলল। তারা অবাক হয়ে বাচ্চার কাছে জানতে চাইল, কি ব্যাপার বাবা, এই 12 বছর কেটে গেল, তুমি কোনো কথা বলনি, আজকে হঠাৎ করে কথা বললে? এবার ছেলে জবাব দিল, এতদিন পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, আজ চায়ের চিনি কম হয়েছে। বন্ধুরা, কৌতুক শুনলেন। এবার একটু জানাতে চাই, ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগে? হ্যাঁ বন্ধুরা, তা জানিয়ে আমাদেরকে চিঠি ও ইমেইল করতে পারেন। আপনাদের মতামত জানাতে ও চিঠি লেখার ঠিকানা জানিয়ে দিচ্ছি। পত্রালাপ, ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রযত্নী পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা, শেরে বাংলানগর, ঢাকা 1207। এছাড়াও ইমেইল করতে পারেন। ইমেইল ঠিকানা ealapan@bbdhaka@gmail.com। এই ঠিকানায় বন্ধুরা লিখবেন। আশা করছি আপনাদের জন্যই কিন্তু আমাদের যত আয়োজন। আপনাদের গঠনমূলক মতামত, পরামর্শকে আমরা গুরুত্ব দিয়ে থাকি, সাথেই থাকবেন। এবার একটু সুরের ছোঁয়া দিতে চাই, কি বলেন? চলুন শুনে আসি পুরনো দিনের চলচ্চিত্রের একটি গান। এই গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, আর ছায়াছবি পিচ ঢালা পথ।
ভারী মিষ্টি একটি গান। মনে হচ্ছিল এই গানটি শেষ যেন না হয়, আবারও শুনি। আসলে ভালো গানের রেশ আমাদের কিন্তু থেকেই যায় আমাদের মনের মধ্যে সবসময়। কিন্তু বন্ধুরা, ঘড়ির কাঁটা যে বলছে আজ বিদায় নিতে হবে, তাই তো এখন আপাতত বিদায় নিতে চাইছি আপনাদের কাছ থেকে। জানিয়ে দিতে চাই শেষের কথাগুলি। দর্পণ গ্রন্থনায় ছিলেন সালমা বেগম, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, লালটু হুসাইন ও আমি চমচমি দেওয়ান। প্রযোজনার সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী এবং প্রযোজনা করেছেন ফাহাদ হোসেন মোল্লা। বন্ধুরা, মানবিক সম্পর্কের আলোয় আলোকিত হোক আমাদের প্রত্যেকের জীবন, এই শুভ প্রত্যাশায় আজ এখানেই সমাপ্তি টানছি দর্পণের আয়োজন থেকে। সবাই ভালো থাকবেন।